টি-20 সিরিজ জয়ের মিশনে আজ লঙ্কানদের মুখোমুখি বাংলাদেশ। টেস্ট ওয়ানডের দুঃস্মৃতি ভুলে শেষটা ভালো করতে মরিয়া টাইগাররা, বাউন্স ব্যাকের স্বপ্ন শ্রীলঙ্কার। 3 ম্যাচ টি-20 সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটার, কোচিং স্টাফের 14 সদস্যকে বরণ বিসিবির। বিকেলে আসবেন বাকি 13 জন। বিতর্কমুক্ত বিপিএল আয়োজনে ব্যতিক্রমী চেষ্টা বিসিবির। ক্রিকেটারদের পর এবার গণমাধ্যম কর্মীদের কথা শুনলেন গভর্নিং কাউন্সিল। আসরের পেমেন্ট পদ্ধতি নিয়ে ভিন্ন চিন্তা। রাতে গ্লোবাল সুপার লিগে সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে সোহানের রংপুর রাইডার্স। 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ জিততে সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত শামীম পাটোয়ারির ব্যাটিং পজিশন পরিবর্তনের পরিকল্পনা নেই বলেও জানান তিনি। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরা ক্রিকেট খেলায় মনোযোগ টাইগারদের বলেও জানিয়েছেন সালাউদ্দিন। জয় চোখ লঙ্কানদেরও। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। প্রেমাদাসায় নতুন এক ইতিহাসের সামনে টাইগাররা, যেখানে বাংলাদেশ টি-20তে 2 বার হারিয়েছে শ্রীলঙ্কাকে। আরও একবার হাতছানি স্বাগতিকদের হারানোর, সেই সঙ্গে প্রথমবার তাদের মাটিতে কোনো সিরিজ জয়ের। শেষ ম্যাচের আগে গোটা দল নিয়ে অনুশীলনে টিম বাংলাদেশ। আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। অতীতে জয়ের স্মৃতি নয়, টাইগাররা সাহস পাচ্ছেন ডাম্বুলায় পাওয়া জয় থেকে। সঙ্গে অধিনায়ক লিটন দাসের ফর্মে ফেরা আর অধিনায়কত্ব মুগ্ধ করেছে টিম ম্যানেজমেন্টকে। লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন। শেষ ম্যাচে টিম কম্বিনেশন কেমন হবে টাইগারদের? বিসিবি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে। তবে কি উইনিং কম্বিনেশন ভাঙতে যাচ্ছে টাইগাররা? এ বিষয়ে খুব একটা খোলাসা করলেন না সিনিয়র সহকারী কোচ। প্রশ্ন উঠেছে টি-20তে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে। শামীম পাটোয়ারি কেন পরে ব্যাটিং করেন? যদিও টিম ম্যানেজমেন্টের হাতে খুব বেশি সুযোগ নেই পরিবর্তনের। আমরা সবসময় চাই যে জাকির এবং শামীম সবসময় ফিনিশ করবে, এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যা টিমটা আস্তে আস্তে বিল্ড করবে। আমার মনে হয় এরা এসে যেন ফ্রি খেলতে পারে। তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে। এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার হিটার আছে, সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের না অনেক নিচে আমাদের অনেক পাওয়ার হিটার আছে, বড় বড় ছেলেমেয়ে আছে যারা বড় বড় শট খেলবে। সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। বাট শামীম যেভাবে প্রুভ করছে যে সে যে কোনো, যদি তাকে বেশি ওভার দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে। সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে। ইনশাল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান করব। শেষ টি-20 সামনে রেখে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে লঙ্কানরা। তাদেরও লক্ষ্য সিরিজ জয়। আগের ম্যাচে বাংলাদেশের কাছে ধরাশয়ী হয়েছে আসালঙ্কার দল। সেই ভুল শুধরে প্রেমাদাসায় ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরাও। ডাম্বুলার পর আমাদের উপর একটু চাপ যে আছে তা অস্বীকার করছি না, তবে এটা উতরে যাওয়ার উপায়টা খুব সহজ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডে জিতেছি, তাই আমাদের সে সামর্থ্য আছে। আমি চাইবো টপ 3 ব্যাটার ম্যাচের টোন সেট করে দিবে। আর বোলাররা যথেষ্ট অভিজ্ঞ, তাই বোর্ডে রান থাকলে বাংলাদেশকে আটকাতে কোনো সমস্যা হবে না। লাস্ট গেমে আমরা ভুল করেছি, তাই হেরেছি। আমি বিশ্বাস করি ছেলেরা বাউন্স ব্যাক করবে। এখন পর্যন্ত 2 দলের খেলা 19 টি-20তে লঙ্কানদের 12 জয়ের বিপরীতে টাইগারদের আছে 7 জয়। তবে প্রেমাদাসায় 4 ম্যাচে টাইগারদের জয় আছে 3টি। টি-20 সিরিজের অঘোষিত ফাইনালের সামনে দাঁড়িয়ে টিম বাংলাদেশ। ডাম্বুলায় পাওয়া জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশ দলকে। তবে ভিন্ন কন্ডিশনে কলম্বোর আর প্রেমাদাসায় জয় পেতে হলে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এই অঘোষিত ফাইনালের আগে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ শিবিরে। প্রেমাদাসার শেষ লড়াইয়ে একাদশীকে পরিবর্তন আনবে টাইগাররা? ম্যাচের আগের দিন টাইগারদের অনুশীলন দেখে মনে হয়েছে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। যদিও ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিচারে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে বলে আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে কলম্বো থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা। বাংলাদেশ কি তাদের সেই উইনিং কম্বিনেশনটা ভাঙতে যাচ্ছে, নাকি ডাম্বুলায় যে একাদশটা খেলেছে সেই একাদশই মাঠে নামবে কলম্বোতে? কন্ডিশন ভিন্ন, উইকেট ভিন্ন, তারপরও বাংলাদেশ চাইবে তাদের উইনিং কম্বিনেশনটা ধরে রাখতে। ওপেনিং স্লটে যেমনটা দেখেছি প্রথম দুই টি-20-তে, সেখানেই আসলে স্থির থাকবে টিম ম্যানেজমেন্ট। তানজিদ তামিম এবং কি পারভেজ ইমন দুই ক্রিকেটার কিন্তু পজিটিভ একটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, যদিও আগের ম্যাচটায় হয়নি। প্রথম ম্যাচটা আমরা ইমনের কাছ থেকে রান দেখেছি, সেই জায়গা থেকে তাদের উপর আরও একবার ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। ওয়ান ডাউনে অধিনায়ক লিটন দাস দারুণ ফর্মে রয়েছেন। আগের ম্যাচটায় বলা চলে যে একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে, 76 রানের একটি দারুণ ইনিংস খেলেছেন, 50 বলে আত্মবিশ্বাসী ইনিংস যাকে বলে। 4 নম্বর পজিশনে আমরা তাওহিদ হৃদয়কে দেখতে পাবো, যিনি আগের ম্যাচটা লিটনের সঙ্গে ভালো একটা পার্টনারশিপ গড়েছিলেন। তার কাছে এই কলম্বোতেও কিন্তু সেই রকমই একটা প্রত্যাশা থাকবে। 5 নম্বর পজিশন নিয়ে অনেক আলোচনা। মেহেদী হাসান মিরাজ, তিনি আসলে ওয়ানডে অধিনায়ক, টি-20তে আসলে তিনি কতটা আসলে এই পজিশনে খেলার মতো যোগ্যই, সে বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। তার পজিশনটা কি আসলে শামীম পাটোয়ারির আগে হওয়া উচিত কিনা? শামীম পাটোয়ারিকে আমরা দেখি যে 6 নম্বর পজিশনে ব্যাট করতে, যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেমনটা আসলে শুনলাম যে আসলে তাদের কাছে ওই লাক্সারিটা নেই যে আসলে অন্য একজনকে পাঠাবেন। দেখুন, কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও তাকাইতে হয় অনেক সময়, কারণ ছেলেরাও ইনজুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে হয়, কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। আর যেভাবে এবার ধরেন টানা শিডিউল ছিল, এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বলার শর্টেজ হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল। 7 নম্বর পজিশনে জাকের আলী অনিক, তিনিও ছন্দে রয়েছেন। 8 নম্বরে রিশাদকে দেখব, 9, 10 এবং 11 এই 3টা পজিশনে পেসার। এই পেসারদের মাঝে আসলে কারা থাকবেন সেটা হচ্ছে একটা বিষয়, কারণ পেসারদেরকে বিশ্রাম দিয়ে খেলানোর একটা প্রবণতা আমরা দেখছি টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে তাসকিন আহমেদ কি কলম্বোতে ফিরবেন কিনা? ওয়ানডে ফর্মেতে দীর্ঘদিন পর তিনি যখন মাঠে ফিরেন তখন কিন্তু দারুণভাবেই তিনি কামব্যাক করেছেন, 4 উইকেট নিয়েছিলেন। সেই বিবেচনায় তাকে এই ম্যাচের একাদশে দেখা যাবে কিনা, সেক্ষেত্রে হয়তো বা সাইফুদ্দিনের জায়গায় আমরা তাকে দেখব কিনা সেটা নিয়ে আলোচনা রয়েছে। তাছাড়া মুস্তাফিজ রয়েছেন, শরীফুল রয়েছেন, দুজনই ভালো বোলিং করেছেন, তাদের উপর নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবে। তবে বাংলাদেশ দল আসলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিংবা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে যেমনটা আসলে আমরা শুনেছি, সেখান থেকে আসলে ধারণা করা যায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আসলে উইনিং কম্বিনেশনের উপর। তারপরেও আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বিবেচনায় তাদের অবশ্যই থাকবে। তবে সেরা একাদশটা নিয়ে বাংলাদেশ মাঠে নামবে, সেইটার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের এবং সবার প্রত্যাশা আসলে এখান থেকে জয় দিয়ে একটা সফরের সমাপ্তি হোক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এদিকে নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রমাণ চাইলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের। বিসিবির নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলে তাতে কোনো সমস্যা নেই বলেও জানান সালাউদ্দিন। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি বোর্ড সভাপতির কথাই স্পষ্ট, সালাউদ্দিনেই ভরসা রাখছে বিসিবি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, দলে প্রভাব বিস্তার করে গ্রুপিং করেন সালাউদ্দিন। গণমাধ্যমেও এসেছে সে খবর। শেষ টি-20-র আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন মুখ খুললেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে। ঢালাওভাবে এমন অভিযোগ তোলার বিষয়ে সংযত হতে বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। প্রমাণ দিতে বললেন সব অভিযোগের। 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ বলে যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো। আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো। আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। আমি যদি ভালো না হয় না, আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব। টিম তো রেগুলার হাঁটতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। সম্প্রতি বিসিবি ঘোষণা দিয়েছে বিদেশি নতুন ব্যাটিং কোচ নিয়োগের। তাতে কি অস্বস্তিতে পড়বেন সালাউদ্দিন? কারণ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে যে আছেন এই লোকাল কোচ। যদিও সালাউদ্দিন বলছেন এসব নিয়ে ভাবছেন না তিনি। আমি কোচ,
আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যে কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই, এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে, যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। কোনো স্বেচ্ছাচারিতা নয়, বরং দলের প্রয়োজনেই সবার সঙ্গে আলোচনা করে নিয়েছেন সিদ্ধান্ত। তাই এমন অভিযোগ তোলার আগে প্রমাণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দল সহ আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচটা খেলবে শ্রীলঙ্কায়। প্রায় 1 মাসের বেশি সময় ধরে কিন্তু অবস্থান করছে। টেস্ট, ওয়ানডের পর টি-20 সিরিজটা কিন্তু জয় দিয়ে শেষ করার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। দ্বিতীয় টি-20তে যেভাবে লঙ্কানদের বিপক্ষে দারুণ জয় পেয়েছে, ব্যাট বল কিংবা ফিল্ডিংয়ের কথা যদি বলি, 3 ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স ছিল টাইগারদের। এবং শেষ ম্যাচটা কলম্বোতে, যে চেনা উইকেট, যেখানে টি-20ও খেলা হয়েছে, ওয়ানডে খেলা হয়েছে, সেই উইকেটে বাংলাদেশ দল আসলে কতটা নিজেদের সেরা ছন্দটা দেখাতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশ দলের যে পজিটিভ বিষয়টি রয়েছে, গতকালকে যেমন সিনিয়র সহকারী কোচ কথা বলছিলেন, তিনি যেমনটা বলছিলেন যে আত্মবিশ্বাসটা বাংলাদেশ দল খুঁজে পেয়েছে। লিটন দাস যিনি ক্যাপ্টেন, তিনি রানে ফিরেছেন, পাশাপাশি শামীম পাটোয়ারি রানে আছেন। পেসারদের কথা বলতে হয়, দারুণভাবেই পারফর্ম করছেন পেসাররা। এর আগে আমরা যেমনটা দেখেছি অন্যান্য ম্যাচগুলোতে বোলাররা দারুণ পারফর্ম করলো, ব্যাটসম্যানদের কারণে আসলে বারবার আসলে বাংলাদেশকে হতাশ হতে হয়েছে। তবে ব্যাটাররা রানে ফিরেছেন, এটা আশার বিষয়। সেই জায়গা থেকে কলম্বোর এই উইকেটের আসলে যেহেতু রাতের বেলা ম্যাচ, কিছুটা পরিবর্তন আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি, রাতের দিকে ম্যাচে উইকেটের পরিবর্তনটা হয়। সেই পরিবর্তনটা বাংলাদেশ দল যদি বুঝে খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এখান থেকে একটা জয় নিয়ে ফেরা সম্ভব। এই প্রেমাদাসায় কিন্তু বাংলাদেশ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে 2 বার হারিয়েছে, ফাইনাল খেলেছে। সেই জায়গায় যদিও ফাইনালটা ভারতের বিপক্ষে হেরেছিল, তারপরেও কিন্তু এখানে লঙ্কানদের বিপক্ষে ভালো পারফরমেন্স ছিল। সাকিব আল হাসানের সেই উত্তেজনাপূর্ণ, যেখান থেকে আসলে রাইভেলরিটা শুরু হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে, যে নাগিন ডান্স হয়েছিল এই প্রেমাদাসাতেই, সেই জায়গায় বাংলাদেশ যদি পারবে কিনা আসলে আরও একবার সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে, তাহলে আসলে শেষটা একটা অন্তত সিরিজ জয় দিয়ে এই প্রায় 1 মাসেরও বেশি সময়ের যেই সফর, সেখান থেকে আসলে একটা সিরিজ জয় নিয়ে ফিরতে পারবে বাংলাদেশ দল। এখন যে আসলে পরিস্থিতি, সেই জায়গায় বাংলাদেশ দলের এই জয় সিরিজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেটের প্রতি বা মানুষের যে আসলে ভালোবাসাটা, সেটা আসলে প্রতিদানটা ক্রিকেটারদেরকে এই মাঠ থেকে দিতে হবে, সেটাই প্রত্যাশা। টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই এই ম্যাচে জয় পাওয়ার জন্য সব ধরনের পরিকল্পনা করেছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর শ্রীলঙ্কা থেকে। এই একটা ম্যাচ দিয়েই আসলে বাংলাদেশ দলের এই দীর্ঘ সফরটা, শ্রীলঙ্কা সফরটা শেষ হবে। শেষ টি-20-র আগে দলের সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন কলম্বো থেকে তারেক হাসান শিমুল। এদিকে বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কায় শেষ ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে, তখন ঢাকায় পৌঁছে গেছে টাইগারদের পরের সিরিজের প্রতিপক্ষ পাকিস্তান। সকাল 8টায় পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফের 14 জন সদস্য এসে পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। মূলত পাকিস্তান ক্রিকেট দলের আগমন উপলক্ষেই এই আয়োজন করে বিসিবি। পরে সকাল 8টায় ঢাকায় এসে পৌঁছান পাকিস্তান দলের সদস্যরা। তবে পুরো দল একসঙ্গে আসেননি। প্রথম বহরে মাইক হেসনের নেতৃত্বে কোচিং স্টাফ এবং ক্রিকেটার মিলিয়ে এসেছেন 14 জন। টিম হোটেলে তাদের ফুল দিয়ে বরণ করে বিসিবি। এ সময় বেশ ক্লান্ত দেখাচ্ছিল ক্রিকেটারদের। দ্রুতই নিজেদের রুমে চলে যান তারা। নিরাপত্তার কারণে আজ গণমাধ্যমের মুখোমুখি হননি পাকিস্তান দলের কেউ। বিকেল 5টায় বাকি 13 ক্রিকেটার আসার কথা রয়েছে। আজ সারাদিন বিশ্রামের পর কাল থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে আগা সালমান বাহিনী। ক্রিকেটারদের পর বিপিএল নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করেছে বিসিবি।
সবার পরামর্শ নিয়ে এবার বিতর্ক মুক্ত একটা আসর করতে চায় বোর্ড। ফিক্সিং এড়াতে মাঠে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট থাকবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। এছাড়া ক্রিকেটারদের পেমেন্টও দেওয়া হবে বিসিবির মাধ্যমে। বাড়ছে স্থানীয় আম্পায়ারদের পারিশ্রমিকও। ফিক্সিং, পেমেন্ট ইস্যু, ম্যাচ বয়কটের ডাক, গেল 11 আসরে কত কিছুই না দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আইপিএল হতে চাওয়া বিপিএল সমালোচনায় বিধ্বস্ত হয়ে হারছে উল্টো পথে। তবে হারানো সম্মান ফেরাতে এবার কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ বিসিবির। নতুন বোর্ডের প্রধান কাজ ভুল খুঁজে তার সমাধান বের করা, আর সেই লক্ষ্যেই বিপিএল এর 12তম আসরের আগে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে বসেছে বোর্ড। এদিন নিয়েছেন গণমাধ্যম কর্মীদেরও পরামর্শ। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া বন্ধুদেরকে। তারা খুব সুনির্দিষ্ট আমাদেরকে উপদেশ দিয়েছে এবং কিছু সাজেশন দিয়েছে। যেখানে বিশ্বের অন্যান্য লিগ দিনকে দিন এগিয়ে যাচ্ছে, সেখানে বিপিএল যেন আটকে আছে পুরনো ভুলে। টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের অর্থ পরিশোধ না করে ফ্র্যাঞ্চাইজি মালিকদের হারিয়ে যাওয়ারও নজির আছে। ফিক্সিং এর ঘটনায় প্রায়ই আসে শিরোনামে। তবে এবার কঠোর অবস্থানে বোর্ড। মাঠে থাকবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও। আমরা খালি ইভেন্টটা চলে গেলে আমরা ভুলে যাই, আবার 1 বছর পরে হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হয়। আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব। কদিন বাদই বিসিবিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা এটা নিয়েও আছে প্রশ্ন। তবে নতুন কমিটি আসলেও বর্তমান বোর্ডের নেওয়া উদ্যোগগুলো থাকবে বলে বিশ্বাস বিসিবির। আমাদের উদ্দেশ্য হবে এটাকে একটা ডকুমেন্টেড পর্যায়ে রাখা এবং সেই ডকুমেন্টে মিশন, ভিশন যেগুলো আপনাদের তো অনেকের থেকে সাজেশন এসছে সেগুলো যেন থাকে এবং এই ডকুমেন্টটা যেন একটা রেকর্ডেড ডকুমেন্ট থাকে, যেটা ভবিষ্যতে যারা আসবে তারা যেন এটাকে ধরে সামনে আগাতে পারে। গেল আসরগুলো নিয়ে খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও হতাশ। পেছনে ফিরলে পাওয়া যাবে অভিযোগের পাহাড়। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও ছিল অসন্তুষ্টি। তবে অতীত ভুলে এবার দারুণ কিছু দেখার প্রত্যাশা সবার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল সুপার লিগের খবর। ফাইনাল নিশ্চিতের পথে এগিয়ে যেতে সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। টানা 2 জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে নুরুল হাসান সোহানের দল। নিজেদের সবশেষ ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় হোবার্ট হারিকেন্সের বিপক্ষে 1 রানের জয় তুলে নিয়েছিল রাইডার্স। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সেই ধারা অব্যাহত রাখতে চায় তারা। অবশ্য এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেও শেষ 2 ম্যাচের হারে কিছুটা ব্যাকফুটে দুবাই। রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় দলটা। দুবাই ক্যাপিটালসকে হারালেই ফাইনালে 1 পা দিয়ে রাখবে রংপুর। যদিও আপাতত ফাইনাল নিয়ে কিছু ভাবছে না সোহানের দল। পরের ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তাদের। ম্যাচ ডের আগে পুরো দল নিয়ে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। আশা করি সবাই আমাদেরকে ETSL এর যে খেলাগুলো চলতেছে আমরা দুটা ম্যাচে উইন করছি আলহামদুলিল্লাহ। নেক্সট খেলাগুলো যেন আমরা জিততে পারি এবং প্রথমত চ্যাম্পিয়ন সিরিজ আমাদের সাপোর্ট দিয়ে যাবে। আর ETSL আমি প্রথম আসছি রংপুর হয়ে, এর আগে আমি দ্বিতীয়বার খেলছি রংপুরে। সো আমি খুব পরিচিত দলটা, আমাকে সুযোগ করে দিচ্ছে এবারও। সো আই এম সো হ্যাপি অ্যান্ড আমি যেন ভালো করতে পারি। কিংস অ্যারেনার বেহাল দশায় 2 মাঠে খেলা হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় ফুটবলার ও সমর্থকদের। প্রশ্ন উঠেছে খেলার অনুপযোগী হওয়ার পরেও সেখানে ম্যাচ আয়োজন নিয়ে। তারের বেড়ায় ঝুলে খেলা দেখতে হয় সমর্থকদের। এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নারী ফুটবলে সাফল্য এলেও বরাবরই উদাসীন বাফুফে। দায় চাপিয়েছে প্রকৃতির ওপর। তবে আসরের বাকি ম্যাচগুলোতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য দ্রুত সভা করে সমাধানের আশ্বাসও দিয়েছে ফেডারেশন। দিনভর ভারী বৃষ্টিতে কর্দমাক্ত কিংস অ্যারেনা। উপায় না পেয়ে পাশের প্র্যাকটিস গ্রাউন্ড ম্যাচের বাকি অংশের জন্য বেছে নেন আয়োজকরা। কিংস অ্যারেনা থেকে বিবর্ণ চেহারায় প্র্যাকটিস গ্রাউন্ডে ছুটতে হয় ফুটবলারদের। আন্তর্জাতিক মঞ্চে একাধিক সাফল্য পেলেও নারী ফুটবলে বরাবরই উদাসীন ফেডারেশন। বিকল্প ভেন্যু থাকার পরেও কিংস অ্যারেনাকেই বেছে নেওয়া হয় অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য।
বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত, ভোগান্তিতে পড়তে হয় ফুটবলার ও মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। প্রথমার্ধ শেষে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর আরেক মাঠে ম্যাচ, নেই দর্শকদের খেলা দেখার ব্যবস্থা। তারের বেড়ায় ঝুলে দ্বিতীয়ার্ধের খেলা দেখতে হয় সমর্থকদের। অনেকক্ষণ ধরে মাঠে বসে আছিলাম, তারপরে হলো ওই মাঠে খেলা থেকে এই মাঠে আইছি। ওইখানে টিকিট কাটছি, টিকিট কাটে ওইখানে একটু কতক্ষণ দেখছি আপ করার, এখন আইসা আবার এখানে মনে করলেন যে দাঁড়া দেখতে হইতাছে, একটু কষ্ট হইতাছে, দেখা ঠিক মতো হইতাছে না। আর একটু ভালোভাবে হইলে আরো দেখতে পারতাম সুন্দরভাবে। অনেকটা বাদরের মতো ঝুলে ঝুলে খেলা দেখছি, এটা অনেকটা সমস্যা। মাঠে জায়গা নেই, বাফুফের বাসে বসেই সতীর্থের খেলা দেখতে হয় একাডেমিতে থাকা নারী ফুটবলারদের। কেউ বাসের জানালা দিয়ে, কেউ আবার চালকের আসনে বসে দূর থেকে দেখেছেন সতীর্থের খেলা। এমন কি কখনো ভাবছো যে অর্ধেক এক মাঠে দেখবা আর অর্ধেক আরেক মাঠে দেখবা? না, কখনো হয় না, এবারই প্রথম। অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে, পাড়া ব্যথা করতেছে দাঁড়ায় দেখতে দেখতে। চাইলেই কি জাতীয় স্টেডিয়ামের সঙ্গে সমন্বয় করে সেখানে ম্যাচ আয়োজন করা যেত না? এত বড় একটা আসর, অথচ মাঠে ছিলেন বাফুফের মাত্র 3 জন কর্মকর্তা। সাফের পক্ষেও খুঁজে পাওয়া যায়নি কাউকে। এমন ঘটনার কারণ জানতে চাইলে দায়সারা উত্তর পাওয়া গেছে ফেডারেশনের কাছ থেকে। ওয়েদারের কারণে মাঠের অবস্থা খুব বেশি খারাপ, এই মাঠে আসলে ফুটবল খেলা সম্ভব না। মাঠটা সংস্কারের জন্য, ওটাতে ঘাস চেঞ্জ করার জন্য একটা পার্টির সাথে কথা বলেছিল, যে কারণেই আসলে এখানে আমাদেরকে ম্যাচটা অ্যারেঞ্জ করতে হয়েছে। এই মুহূর্তে ইনস্ট্যান্ট বাফুফের কি করার ছিল বা আমাদের প্রেসিডেন্ট মহোদয় কি করবে? এখানে 5 ঘন্টা 4 ঘন্টা ডিলে হয়েছে, এটা নিয়ে প্রেসিডেন্ট মহোদয় বসবে, বসার পরে আমার মনে হয় ইনস্ট্যান্ট খুব দ্রুত আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিবে। বৃষ্টিতে ভিজে মাঠে খেলার কারণে রয়েছে ফুটবলারদের অসুস্থ হওয়ারও শঙ্কা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বদলে দিয়েছে ব্যালন ডিওরের হিসেব নিকেশ। এক পেশে ফাইনাল হারলেও এখনও দৌড়ে সবচেয়ে এগিয়ে উসমান দেমবেলে। অন্যদিকে ক্যারিয়ার সেরা মৌসুম পার করলেও দলগত অর্জনের হিসেবে পিছিয়ে পড়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া। 7 সেপ্টেম্বর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে ফ্রান্স ফুটবল। 22 সেপ্টেম্বর ঘোষণা করা হবে বিজয়ীর নাম। একটা দীর্ঘ মৌসুম শেষে এবার পালা ব্যালন ডিওরের। ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় সম্মানের এই পুরস্কার এবার হবে কার? পুরস্কারের বিবেচনায় থাকবে সবশেষ মৌসুম। 3টি বিষয়ে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব: ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় অর্জন আর ফেয়ার প্লে। প্রথমে ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে করা হবে 30 জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশ থেকে একজন করে ফুটবল সাংবাদিক 10 জনকে পয়েন্ট দিতে পারবেন, সর্বোচ্চ 15। এরপর 12, 10 কিংবা 8 থেকে 1 পর্যন্ত নানান ধাপে করা যাবে মার্কিং। তার উপর ভিত্তি করে বের করা হয় বিজয়ী। শীর্ষে থাকা একাধিক ফুটবলারের পয়েন্ট সমান হলে সর্বোচ্চ 15 পয়েন্ট পাওয়া সংখ্যাকে নেওয়া হবে বিবেচনায়। এ তো গেল বিজয়ী নির্ধারণের হিসেব নিকেশ। এবার আসা যাক সম্ভাব্য বিজয়ীর তালিকায়। ফিফার নতুন সংস্করণ ক্লাব বিশ্বকাপ পাল্টে দিয়েছে এবারের মৌসুমের সব সমীকরণ। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টের পর ফেভারিটের তালিকায় উসমান দেমবেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে 38 গোল আর 14 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন 4টা ট্রফি, অন্যটায় দলকে তুলেছেন ফাইনালের মঞ্চে। আপাতত তাই দৌড়ে এগিয়ে ফ্রেঞ্চম্যান। ব্যক্তিগত নৈপুণ্য আর দলগত অর্জন 2 হিসেবেই দেমবেলের আশেপাশে নেই কেউ। তালিকার 2 নম্বরে চমক হিসেবে থাকছেন তারই সতীর্থ ভিতিনিয়া। মৌসুমি শুরুর দিকে অতটা ফেভারিট না হলেও শেষ ভাগে এসে তার পারফরমেন্স আলাদা করে জন্ম দিয়েছে আলোচনার। পিএসজির হয়ে অর্জন তো সবই আছে দেমবেলের সমান, বোনাস হিসেবে নেশনস লিগ শিরোপা। এই মিডফিল্ডার সমীকরণ বদলে দিতে পারেন এবারের ব্যালন ডিওরের। 3-এ আছেন মোহাম্মদ সালাহ, 29 গোল 18 অ্যাসিস্ট। গোল করা আর করানোয় 47 সংখ্যাটা ভেঙেছে 30 বছরের লিগ রেকর্ড। পেয়েছেন ইপিএল এর গোল্ডেন বুট আর প্লে মেকারের স্বীকৃতি। ইউরোপের টপ 5 লিগেও সালাহ অন্যদের থেকে এগিয়ে। মৌসুমের শেষ ভাগে এসে কপাল পড়েছে রাফিনিয়ার। ট্রেবল জেতা হয়নি, তবুও জাতীয় দল আর ক্লাবের হয়ে তার 34 গোলের সাথে 22 অ্যাসিস্ট। তবে এত কিছুর পরেও তার সামনে বাধা হয়ে দাঁড়াবে দলগত অর্জন। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা, বার্সেলোনা সুযোগ পায়নি ক্লাব বিশ্বকাপেও। সম্ভাব্য বিজয়ীর দৌড়ে আছেন বার্সা সেন্সেশন লামিন ইয়ামাল। বার্সার এমন দাপুটে মৌসুমের পেছনে বড় অবদান গত রোববার 18তে পা রাখা স্প্যানিয়ার্ডের। অ্যাসিস্টের হিসেবে ইউরোপিয়ান টপ 5 লিগে তার সামনে কেবল 2 জন। এবার না হলেও সামনের দিনে ইয়ামাল শক্ত দাবিদার হবেন ব্যালন ডিওরের। সাব্বির মিথুন, সময় সংবাদ।
সরাসরি যাচ্ছি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে। আমরা গোপালগঞ্জের প্রশাসনকে আহ্বান জানাবো, যথাযথ নিয়মে সঠিকভাবে পালন করবেন। কোনো প্রকার সন্ত্রাসীদের কিছুক্ষণ আগেই কিন্তু এই যে আজকের যে পথসভার যে অবস্থা ছিল, সেই পথসভার যে মঞ্চ করা হয়েছিল এবং সামনে যে চেয়ারগুলো রাখা ছিল, সেই চেয়ারে এখানে কিন্তু এখানকার যারা আসলে আশপাশে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে কর্মীরা ছিল আছেন শুধু, তারা আসলে এখানে হামলা চালিয়েছে, চেয়ার ভাঙচুর করেছে এবং এখানে আমরা এই একটু আগে কিছুক্ষণ আগে কিন্তু এই ভাঙচুরের অবস্থা দেখেছি এবং এই চেয়ারগুলো পুরো বাজে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা ডেকোরেশনের যারা লোকজন ছিলেন, যাদের চেয়ারগুলো ছিল, তারা কিন্তু এবং এখানে আসলে এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বারবার যেটি বলছেন যে পুলিশ এখানে হামলা হবার আঁচ পেয়ে প্রতিরোধ গড়ে তোলার বদলে উল্টো দ্রুত সরে গিয়েছে, এরকম অভিযোগ কিন্তু তারা করছেন। এবং পরবর্তীতে তারাও কিন্তু আবার পুলিশকে আবার সঙ্গে নিয়ে কিন্তু তারা আবার যারা আসলে এখানে অপ্রীতিকর ঘটনা তৈরি করা, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জায়গায় ছিলেন, তারা কিন্তু সেই সময় তাদেরকে আসলে প্রতিহত করার চেষ্টা করেন। এবং এখন কিন্তু তারা আসলে বারবার করে সেই জুলাইয়ের যে স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগানগুলো কিন্তু তারা আসলে বারবার করে দিচ্ছেন এবং তারা তাদের অবস্থান কিন্তু জানান দিচ্ছেন। প্রথমে আসলে প্রতিরোধ গড়তে সেভাবে না পারলেও কিন্তু এখন তারা আবারও কিন্তু তাদের যেই জায়গা, তাদের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু তারা আসলে দখল করেছে। আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই এখানে আসলে কি অবস্থা হয়েছে, চেয়ারগুলোকে একদম ভেঙেছে। আমরা দেখেছি যে এখানে অনেকেই এসে যারা আসলে মুখে মাস্ক বেঁধে এবং এইভাবে আসলে নিজেকে ঢেকে কিন্তু আশপাশ থেকে কিন্তু তারা এসেছে এবং চেয়ারগুলোকে কিন্তু বিভিন্ন ভাগে আছাড় মেরে কিন্তু তারা আসলে ভেঙেছে। এবং অনেকগুলো চেয়ারগুলো, যেটা হয় সাধারণত এমন এই ধরনের ঘটনা ঘটলে দেখা যায় যে এই ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু অনেকে যারা আসলে লুটপাট করে এবং আশপাশে যারা থাকে তারা কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের এখানে চেয়ার আমরা দেখেছি যে একদম যেই মাথায় করে কিন্তু আসলে যারা আসলে অনেকগুলো করে চেয়ার কিন্তু নিয়ে বেরিয়ে গেছেন অনেকেই, যারা আসলে আমরা দেখেছি। এবং এখন কিন্তু এখানে বারবার কিন্তু স্লোগান হচ্ছে এবং পুরো যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখন এই মুহূর্তে যদি আমি বলি যে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে বারবার কিন্তু তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু দিয়েই চলেছেন এবং তারা একত্র হয়ে তারা কিন্তু তাদের যে হামলাটা হয়ে গেল, সেই হামলার অপোজিশন অর্থাৎ সেই হামলার বিরুদ্ধে কিন্তু তারা এখন স্লোগান দিচ্ছেন এবং নিজেদের অবস্থান দেখাচ্ছে, নিজেদের অবস্থান কিন্তু এখন তারা আসলে জোর দিয়ে দেখাচ্ছে। এবং যেমনটা বলছিলাম, তারা আসলে পুলিশকে বারবার করে আসলে দোষারোপ করছেন যে পুলিশ তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেনি বলে তারা আসলে অভিযোগ করছেন। এবং আমরা দেখেছি যে যখন তারা আসলে পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে মাঠ থেকে যারা দুর্বৃত্তরা যারা ছিলেন, যারা হামলাকারীরা যারা ছিলেন, যেমনটা আসলে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে কর্মীরা রয়েছে এখানকার, তারাই আসলে এমনটা করেছেন। এমনটাই আসলে এখানে যারা এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন স্থানীয়, তারা যেটা দাবি করছেন এবং তারা সেটা বলছেন যে তাদেরকে দেখে পুলিশ ঠিকমতো তাদের দায়িত্ব পালন করতে পারেনি, এমনটা কিন্তু আসলে তারা বলছিলেন। এবং সেই জায়গা থেকে এবং যদিও আমরা এখন কিন্তু আবারও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পরে কিন্তু আমরা দেখেছি যে এই যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে একদম যে ভেস্ট পরে, হেলমেট পরে সামনে চলে এসছেন এবং তাদের হাতে আমরা কিন্তু অস্ত্রও দেখতে পাচ্ছি এখন, যেটা আসলে সে সময় আসলে তেমনভাবে ছিল না, এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা সংবাদকর্মীরা রয়েছেন, প্রথমে তারাও অনেকটাই অন্যরকমভাবে আসলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে এই যে ভাঙচুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পরে কিন্তু তারা তাদের জায়গা থেকে কিন্তু আবারও
কাজ শুরু করেছেন এবং আশপাশের যারা সাধারণ জনতা রয়েছেন তারা কিন্তু আশপাশে চলে গেছেন। এবং দর্শক, যেমনটা আপনাদেরকে আমি আগেও জানিয়েছি যে ঠিক পাশেই কিন্তু গোপালগঞ্জ জেলা যে দায়রা জজ আদালত, সেটি কিন্তু একদম এই মাঠের ঠিক পাশেই। সেখানেও কিন্তু একটি থমথমে পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে এখানে। এবং আমি যদি বলি, সেখানে আশপাশের যে কয়েকটি উঁচু ভবন রয়েছে, সেই উঁচু ভবনগুলো থেকেও কিন্তু পুলিশ তাদের নজরদারি বাড়িয়েছে। এবং আশপাশে আমরা দেখেছি যে একটু নির্দিষ্ট দূরত্ব থেকে আশপাশে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু আসলে দেখছেন যে এখানকার পরিস্থিতি কি অবস্থায় রয়েছে বা সেটা। এবং যখন আসলে আমি যদি বলি যে এখন 1:51 বাজছে এবং আমরা প্রথম আসলে হামলার এই ঘটনাটা আসলে জানতে পারি এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে। তখন আসলে তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরো মাঠ আসলে মাঠ থেকে আসলে তারা আসলে এখানে দেখেছেন। এবং যারা আসলে জুলাই আন্দোলনের সময় যারা আসলে জড়িত ছিলেন তারা কিন্তু তাদের জায়গা থেকে এখানে অবস্থান করছিলেন। এবং আবারও এখানে সে সময় তারা আসলে বারবার যেমনটা আসলে তারা বলছিলেন যে তাদের জায়গা থেকে জুলাই আন্দোলনের সময় যেমন পুলিশ আসলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজও তেমনিভাবে এরকম অভিযোগ কিন্তু তারা আসলে বারবার করছেন। এবং এখানকার